ডক্টর আসাদ, 5ই অগাস্টের পরে একটা নেরেটিভ তৈরি করা হয়েছিল, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারতে, যেখানে প্রচুর সংখ্যালঘু নির্যাতন হয়েছে। বারবার বলা হচ্ছিল যেখানে সংখ্যালঘু নির্যাতন নয়, এখানে রাজনৈতিক কিছু সহিংস ঘটনা ঘটেছে, এবং স্বাভাবিকভাবে ঘটবে। এটা স্বৈরাচারের পতনের পরে যা ঘটার তার অবশ্যই 100 ভাগের 1 ভাগ ঘটেনি, অনেক কম ঘটেছে। এবং সেখানে যারা স্বৈরাচাররা দোষর ছিল তারা হামলার শিকার হয়েছে। কিন্তু সমস্যা হয়েছে যখন আওয়ামী লীগের কোনো নেতা হামলার শিকার হয়েছে, ঠিক আছে, কিন্তু সেই আওয়ামী লীগ নেতা যদি সংখ্যালঘু হয় তখন সেটার উনি রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় ছিল না, হয়ে গেল সংখ্যালঘু। এ নিয়ে এটি তদন্ত হয়েছিল এবং এটা একটা জরিপ চালানো হয়েছিল, খোঁজখবর নেওয়া হয়েছিল। সব মিলিয়ে পুলিশ একটা প্রতিবেদন দিয়েছে যে আসলে ঘটনাটা কী। পরে দেখা গেল যে সংখ্যালঘুদের উপর হামলা ভাঙচুরের 98% ঘটনাই রাজনৈতিক। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? না, যথার্থই বলেছেন। আর সংখ্যালঘু এই নির্যাতন, এই শব্দটার মধ্যেই কিন্তু কনোটেশনটা হচ্ছে এই রাজনৈতিক। কারণ আপনি যখন দেখবেন যে নির্যাতনগুলো অধিকাংশই হয় কিভাবে, এর পেছনে অনেকগুলো কারণ থাকে। আর যে প্রেক্ষাপটের কথা বলছেন 5ই অগাস্টের পরে কোনো নির্যাতন, সহিংসতা কোনোটাকেই আমরা অনুমোদন করি না বা সাপোর্ট করি না। কিন্তু একই সাথে মনে রাখতে হবে 5ই অগাস্টের পরে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই ঘটনার পেছনেও কিন্তু ঘটনা আছে। সেই ঘটনাগুলো আমাদের জানতে হবে আগে। আপনি যেটা বলছেন যে সংখ্যালঘু ট্যাগ দিয়ে মূল ঘটনাটাকে সরিয়ে দেওয়ার যে পায়তারা, সেটা আমরা দেখেছি। কাজেই তদন্ত কমিটিতে যারা কাজ করেছেন তারা নিরপেক্ষভাবে কাজ করেছেন এবং নিরপেক্ষ যে সুপারিশ তারা দিয়েছেন, সেখানে আমরা দেখেছি 98% এটা রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড ছিল। কারণ গত 16 বছরে এই স্বৈরাচারী যারা দোসর ছিলেন, স্বৈরাচারী সরকারের ফেসিবাদকে তারা কায়েম করার লক্ষ্যে বিভিন্ন ধরনের অঘটন ঘটিয়েছেন, তাদেরকে এক ধরনের প্রতিহিংসার মূলক রাজনীতিতে তারা কিন্তু অনেক জায়গায় হয়তো নির্যাতিত হয়েছে। তারপরে আমরা বলবো যে না, নির্যাতন তো কোনো কাম্য না, কিন্তু যেভাবে প্রচার করা হয়েছে সেই বিষয়টা আসলে অনাকাঙ্ক্ষিত। কারণ এই ঘটনাগুলো বারবার পুনরাবৃত্ত হয়েছে, বিশেষ করে কোনো একটা দলের লোকজন এই বিষয়টা বেশি প্রচার করেছে। আমরা অনেকবার দেখেছি যে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হয় সেটা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ঢালাওভাবে সাজানো হয়েছে, প্রচার করা হয়েছে, এবং পরবর্তীতে যখন এটা তদন্ত সঠিকভাবে হয়েছে তখনই দেখা গেল যে না, এই যে ঘটনাটা এতদিন পরে দেখানো হয়েছে এটা হয়তো 15 বছর আগের বা 10 বছর আগে কোনো একটা ফুটেজ নিয়ে। এটাও কিন্তু এক ধরনের মানে নেতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশের অসাম্প্রদায়িক আন্দোলনের ক্ষেত্রে। প্রফেসর আসাদ, আপনি যে কথাগুলো বলছিলেন যে একটা অপপ্রচার শুরু হয়েছিল, বিশেষ করে ভারত থেকে যে ধরনের অপপ্রচার শুরু হয়েছিল, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এবং আপনি এটাও বলছিলেন যে অনেক পুরনো ছবি ফুটেজ দেখে তারা এক ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেই অপপ্রচার কিন্তু শেষ পর্যন্ত হালে পানি পায়নি এবং তারা অনেকটা থামতে বাধ্য হয়েছে, কারণ সেটা বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারেনি। আপনার কি মনে হয়? সত্যই আর মিথ্যাই। শেষ পর্যন্ত দেখা গেল যে যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগ, আমি একটা বিষয় মানে পোস্ট করলে বা প্রচার করলেই যে সেটা গ্রহণযোগ্যতা পাবে, বিষয়টা ওরকম না। এটা জাস্টিফিকেশনে অনেকগুলো কায়দা আমাদের আছে, কৌশল আছে। সেই কৌশলে আমরা দেখেছি যে আসলে ওই বিষয়গুলো সত্য না। কাজেই আপনি ভারতের কথা বললেন, আমাদের দুঃখের সাথে বলতে হয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু যেভাবে এই 16 বছর ফেসিবাদকে তারা প্রণোদনা দিয়েছে এবং এখনও দিচ্ছে, সেই জায়গাটায় তারা কিন্তু সবসময় অপপ্রচারের মধ্যেই ছিল। কাজে আমরা এটা ধিক্কার জানাই। এই ধরনের অপপ্রচার বা এই যে সংখ্যাতাত্ত্বিক যে বিষয়গুলো উপস্থাপন করা হয় ভুল তথ্য দিয়ে, সেটা যাতে ভবিষ্যতে না হয় সেটা আমরা আশা করব। কারণ প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক আমরা বজায় রাখতে চাই। আমাদের সংবিধানের যে মৌলিক নীতি সেখানেও সেই কথাটাই আছে।